স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে প্রোগ্রামিং এর ব্যাপারে শিখেছি, জাস্ট ইন টাইম কম্পাইলারের ব্যাপারে শিখেছি, কিছু ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, অনেক কিছু শিখেছি, অনেক ইন ডেপথ ডিসকাস করেছি। আজকে আমরা করব কি, আজকে দুটো কাজ একসঙ্গে করব। সেটা হচ্ছে আমরা যেগুলো শিখলাম সেটা সামারাইজ করব, আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা টেক্সট বুকের ফার্স্ট চ্যাপ্টারটাকে ফলো করব। আমি টেক্সট বুকটাকে স্ক্রিনে দেখাবো এবং লাইন বাই লাইন পড়বো না, সেকশন ওয়াইজ দেখে আমরা বেরিয়ে যাব, যাতে তোমরা পরবর্তীকালে ওটাকে ডিটেলে পড়াশোনা করতে পারো। উদ্দেশ্য টেক্সট বুককে মুখস্থ করানো এখানে, সেটা তোমরা তোমাদের মতো করে সুবিধা অনুযায়ী করে নিতে পারবে যতটা সম্ভব। কারণ এখানে অবজেক্টিভ সাবজেক্টিভ দু রকমের প্রশ্ন থাকে। একটু মুখস্থ কোথাও কোথাও লাগতে পারে, কারণ নাম মুখস্থ, কে পাইথন লিখেছে, কে পাইথন তৈরি করেছে, এই সমস্ত। এইগুলো আমার পড়ানোর উদ্দেশ্য নয়। আমি তোমাদের লাইন বাই লাইন মুখস্থ করতে কখনো বলবো না। যেখানে তোমাদের মনে হবে একটু মুখস্থ করার প্রয়োজন আছে সেখানে মুখস্থ করবে, কারণ নাম, কোনো বছর, কোনো সাল। আর যেখানে মনে হবে নিজের বোঝাকে কাজে লাগিয়ে উত্তর দেবে, সেইখানে মুখস্থ করার তো প্রয়োজন নেই। আমি অনেক কিছু অনেক স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা আম, সেটা থেকে অনেক উপকৃত হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে টেক্সট বুকটা খুলি এবং খুব তাড়াতাড়ি একটা র্যাপ আপ, একটা লুক ব্যাক কাইন্ড অফ একটা সেশন আমরা আজকে করব, যেখানে যে আমরা যে পিছনে ফিরে তাকানো, যে আমরা কি শিখেছি এতদিনে, এই থার্ড সেশনে এসে আমরা সেটা র্যাপ আপ করবো। ঠিক আছে, তো চলো আমরা সেটাই করি। আমি আরেকবার মনে করিয়ে দিই, এই টেক্সট বুকটা আমার র্যান্ডমলি সিলেক্ট করা টেক্সট বুক। আমি হাতের কাছে খুব তাড়াতাড়ি টেক্সট বুকটা পেয়েছি, সেই কারণে এই বইটাকে আমি বেছেছি। অন্য কোনো কারণ নেই যে এটা ভালো অন্যগুলো খারাপ, সেরকম কোনো কারণ নেই। এইটি সাঁতরা পাবলিকেশনের বই, উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডক্টর পার্থ ঘোষ, আশিস কুমার মাইতির। ঠিক আছে, তো সেই বইটা আমরা ফলো করছি। চ্যাপ্টার 1, যেগুলো বললাম যে এগুলো পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথনের বৈশিষ্ট্য খুব সিম্পল ইংলিশে লেখা, তাই তো আমি আগের দিনও বলেছি। ওপেন সোর্স মানে অনেকগুলো লোক মিলে সাধারণ একটা সমষ্টিগতভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক একসঙ্গে কাজ করে এই ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করা হয়েছে। এবং ওপেন সোর্স হওয়ার প্রধান যে সুবিধা যেটা, সেটা হচ্ছে ওপেন সোর্স যে কোনো সফটওয়্যার বা টুল ফ্রি হয়। ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা এমএস ওয়ার্ড এগুলো ওপেন সোর্স নয়, এগুলো লাইসেন্স লাগে, এগুলো কিনতে, এগুলো ব্যবহার করতে গেলে নর্মালি আমাদের কিনতে হয়। তাই তো, তুমি উইন্ডোজ সহজে পাবে না, যে তুমি কোনো খরচা ছাড়াই উইন্ডোজ ইউজ করছো অপারেটিং সিস্টেম বা এমএস ওয়ার্ড, মাইক্রোসফটের প্রোডাক্টগুলো। মাইক্রোসফট কিন্তু ওপেন সোর্স নর্মালি করে না, তাতে সবই লাইসেন্সড। ঠিক আছে, সফটওয়্যারগুলো। আমার ল্যাপটপে যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, আমি যখন ল্যাপটপ কিনেছি তার সঙ্গে কিনেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে, তার জন্য পয়সা দিতে হয়েছে। আমি যে এমএস ওয়ার্ড ইউজ করছি তার জন্য পয়সা দিতে হয়েছে আমাকে। তো সেই জন্য ওপেন সোর্স যেগুলো, সেগুলো তো পয়সা দিতে না, তুমি অনলাইনে গিয়ে ইনস্টল করতে পারবে পাইথন ইজিলি, কারণ পাবলিকলি অ্যাভেলেবেল। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা নিয়ে আশা করি আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। যে বলেছিলাম যে একটা কম্পিউটারে লিখে অন্য একটা যে কোনো কম্পিউটার যেখানে পাইথন ইনস্টল আছে সেখানে গিয়ে আমি রান করতে পারি যে কোনো অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস, উইন্ডোজ, ইউনিক্স, তাই তো। পোর্টেবল, যে কোনো কম্পিউটারে ডেভেলপ করে অন্য যে কোনো কম্পিউটার নিয়ে গিয়ে আমি রান করাতে পারি। প্রসিডিওর অবজেক্ট ওরিয়েন্টেড, আমি বলেছিলাম যে পাইথন ল্যাঙ্গুয়েজ দুটোই একসঙ্গে। ঠিক আছে, কারণ প্রসিডিওরাল হওয়ার ফলে কি হয়েছে না, এই যে ওপর থেকে নিচে একটা একটা করে রান করছে, এটাকে প্রসিডিওরাল বলে সাধারণভাবে, এটাকেই প্রসিডিওরাল বলে। আর এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টও অ্যাড করা আছে। কেন
অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলে তোমাদের এক্ষুনি বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা মাথায় রাখবে যে পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজও বটে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের সাথে সাথে। দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো ঘরানার ল্যাঙ্গুয়েজের ফিচার এই একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, ঠিক আছে। এটা হয়তো পরবর্তীকালে কোনোদিন আমি পড়াতে গেলে আবার হয়তো উঠে আসবে একটু ডিটেলে, একটু যখন তোমরা বুঝে যাবে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে, পাইথন প্রোগ্রামিংটাকে, তখন হয়তো আমরা একটু হতে পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তার কি কি ফিচার থাকে সেগুলো নিয়ে ডিসকাস করতে পারি যদি সুযোগ হয়, বা যদি তোমাদের সিলেবাসে এটাকে নিয়ে পড়ানোর মতো করে স্কোপ থাকে, ঠিক আছে। ইন্টারপ্রেটেড, এখানে বলেছিলাম যে ইন্টারপ্রেট আর কম্পাইলার দুটোই আছে, ঠিক আছে। এগুলো পড়ে নেবে, এমবেডেবল, এক্সটেন্ডেবল, এগুলো। লাইব্রেরি, প্রচুর লাইব্রেরি আছে, যেটা তোমাকে বলেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ আর একটা অন্য ল্যাঙ্গুয়েজের এক্সটেন্ড করার যে সেই রকম একটা, ধরো তুমি সি ল্যাঙ্গুয়েজে লেখা কিছু কাজ, সেট অফ টাস্ক অলরেডি লেখা আছে, তুমি সেটাকে ইউজ করতে পারো ইন দ্য ফর্ম অফ লাইব্রেরি। লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে আগে থেকে তৈরি করা কিছু প্রোগ্রামিং, যেগুলোকে তোমাকে নতুন করে লিখতে হয় না, সেগুলোকে জাস্ট কল করলেই ওগুলো ইউজ করা যায়, সেগুলো লাইব্রেরি, ঠিক আছে। তুমি ধরো আজকে আমি তোমাকে পড়াচ্ছি, আমাকে কি ক্যামেরা কি নতুন করে বানাতে হয়েছে? ক্যামেরা কোথাও বানানো আছে, আমি ক্যামেরাটা কিনেছি, কিনে আমার ল্যাপটপের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো যে জিনিস বানানো আছে অলরেডি, তাকে শুধুমাত্র তোমার কাজের জন্য, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেটাকে অ্যাটাচ করে নাও তোমার প্রোগ্রামিং এ। যেভাবে অ্যাটাচ করা সেগুলো সব লাইব্রেরি বলা হয় সফটওয়্যার ওয়ার্ল্ডে, ঠিক আছে। এগুলো পড়ে নেবে, এগুলো আচ্ছা। এইখানে দেখবে ডাইনামিক টাইপিং, এইটা হচ্ছে কি, নর্মালি কি হয় তোমার সি, ধরো এমন একটা ল্যাঙ্গুয়েজ, এইখানে দেখো যদি তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা একটা সি এর প্রোগ্রামিং। এখানে আমি টাইপ লিখছি, এগুলো এগুলো কি ধরনের, ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ মানে কিছুই না, নাম্বার, ঠিক আছে। 5, 4, 3, 2 এগুলো নাম্বার। আমি এখানে আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এর মধ্যে 5 রাখবো, তো 5টা একটা ইন্টিজার, তোমাকে বলে রাখছি এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে, এটাও ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। দেখো এখানে তোমাকে ইন্টিজার টাইপ গুলো লিখতে হচ্ছে, কিন্তু তুমি যদি পাইথনে দেখো কিচ্ছু লিখতে হচ্ছে না, কারণ এটা ফ্রি। তুমি যা ভ্যালু দেবে ও সেই ভ্যালু হিসেবেই অ্যাডজাস্ট করে নেবে নিজেকে, ঠিক আছে। আমি এর মধ্যে 5 দিলে এ হয়ে যাবে ইন্টিজার টাইপ, এর মধ্যে 5.5 দিলে এ হয়ে যাবে ডেসিমাল টাইপ, ঠিক আছে, বা ফ্লোট বলে এটাকে, মানে ল্যাঙ্গুয়েজের ভাষায় আর কি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় ফ্লোট টাইপ হয়ে যাবে। মানে 5.5 ইজ এ ফ্লোট টাইপ ভ্যালু, 5 ইজ অ্যান ইন্টিজার টাইপ ভ্যালু। তো এইরকম, তো যা দেবে সেই অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, আমার টাইপ এটা, এ টাইপ এটা, বি এর টাইপ এটা, ঠিক আছে। বিশাল লাইব্রেরি। পোর্টাবিলিটি ওই একই কথা, যে রাইট ওয়ান্স, রান এনিওয়্যার, সমস্ত রকম মেশিনে গিয়ে চালাতে পারো, সেই বাইট কোডের কল্যাণে, ঠিক আছে। এইগুলো একটু দেখে নেবে। আহ, কিছু ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে বলেছে, খুব বেশি ডিসঅ্যাডভান্টেজ নেই, কিন্তু আমি শুধু এইটা বলতে পারি যে মোবাইল কম্পিউটিং বা ক্লায়েন্ট সাইড কম্পিউটিং ব্যবহার অনুপযোগী, এই ব্যাপারগুলো প্রত্যেকটা প্রোগ্রামিংই আজকের দিনে দুটো দিক হয়, ঠিক আছে। একটা একটা বলে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং, একটা বলে ব্যাক এন্ড প্রোগ্রামিং, ঠিক আছে। আম, তো তোমার পাইথন হচ্ছে ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য বেশি, মানে হেভি লিফটিং কাজ। ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং কি হয়, সুন্দর সাজিয়ে একটা স্ক্রিন বিল্ড করা, একটা গুই যেটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সুন্দর পেজটাকে দেখতে লাগবে, সেটাকে ফ্রন্ট এন্ড বলে। আর পিছন থেকে ডেটা হচ্ছে একদম পরিষ্কার, তোমার একটা ভাবো যে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড হচ্ছে একটুখানি মানে রেস্টুরেন্টে গিয়ে তুমি বসছো আর পিছনে যে তোমার কিচেনে রান্না হচ্ছে সেটা ব্যাক এন্ড ধরো, ঠিক আছে। ওখানে যত রাজ্যের হেভি কাজগুলো হচ্ছে, কিন্তু তুমি কিছু জানতে পারছো না, তুমি সামনে এসে সুন্দর খাবার পেয়ে যাচ্ছ। তো ফ্রন্ট এন্ড সেই সুন্দর ভাবে জিনিসগুলো বা কোনো ইনফরমেশনকে প্রেজেন্ট করার কাজ করে, আর ব্যাক এন্ড হচ্ছে হেভি লিফটিং এর কাজটা করে, একদম পুরো হেভি ডিউটি কাজটা করে। সেখানে সুন্দর করে দেখানোটা উদ্দেশ্য নয়, যেটা দরকার সেই জিনিসটাকে, সেই ইনফরমেশনটাকে প্রোভাইড করাটা উদ্দেশ্য, বাট কিভাবে সেটা দেখিয়ে প্রোভাইড হবে, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং করে সেটা। তো নর্মালি পাইথন ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য বেশি ব্যবহৃত হয়, বা ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্যই ব্যবহৃত হয়, এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে।
তো এইখানে যে সেকশন দেখো, আমি আগের দিন বলেছিলাম স্টেটমেন্ট এক্সপ্রেশন এগুলো পরে গিয়েও পড়বে। কি করে ব্লক, এই যে ইন্ডেন্টেশন বলেছিলাম আগের দিনের ভিডিওতে, যে কিভাবে 4টে স্পেস দিয়ে আমরা আম, একটা ব্লক ক্রিয়েট করতে পারি ইন্ডেন্টেশনের মধ্যে দিয়ে। আমাকে আর ব্র্যাকেট, যেটা তোমার সি এর জন্য ব্র্যাকেট ইউজ করতে হয় ওপেন আর ক্লোজ, তবে ভেতরেরটাকে ব্লক বলে ধরা হয়, আদারওয়াইজ কাজ করবে না, এরার দেবে, সিনট্যাক্স এরার দেবে। এখানে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই, এখানে হচ্ছে শুধুমাত্র একটা কোলন দিয়ে শেষ করে তারপরে 4টে স্পেস দিয়ে ভেতরে ঢুকিয়ে লিখলেই সেটা হয়। ঠিক আছে, এবং তা সেইটাকে সেই সেকশনের ব্লক বলা হয়। এক একটা এক একটা পুরো বড় সেকশনকে তার ব্লক বলা হয়। এটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে, এগুলো নিয়ে আলাদা করে আর ডিটেলে আমি কিছু পড়াতে যাব না। আমি শুধুমাত্র এগুলোকে দেখো, এখানে সবই পড়িয়েছি তোমাদের, স্টেটমেন্ট কোনটা, এক্সপ্রেশন কোনটা। মোদ্দা কথা, স্টেটমেন্ট আর এক্সপ্রেশন মোটামুটি একই। ঠিক আছে, কোনটা স্টেটমেন্ট কোনটা এক্সপ্রেশন? এক্সপ্রেশন হচ্ছে যেখানে শুধুমাত্র গাণিতিক হিসাবগুলো হচ্ছে, সেইগুলো এক্সপ্রেশন। ঠিক আছে, সব লাইনে কিন্তু গাণিতিক এক্সপ্রেশন হয় না। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একই রকম দাঁড়ায় জিনিসগুলো, গাণিতিক এক্সপ্রেশনই হয়। কিছু কিছু ক্ষেত্রে তাছাড়াও অন্যান্য লাইন লেখা হয়। তোমার ধরো একটা কমেন্ট একটা স্টেটমেন্টও হতে পারে, কমেন্ট করে একটা হ্যাশ দিয়ে কিছু করলাম। ঠিক আছে, বা কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেখানে কোনো গাণিতিক কাজ হচ্ছে না, ইনস্ট্রাকশন, সেটা একটা স্টেটমেন্ট হতে পারে। ঠিক আছে, তো ইনস্ট্রাকশনের অনেক আছে। ইফ, এই যে তোমার পড়েছিলাম যে তোমার আম, যদি এটা দেখি, ইফ এলস, এই যে দেখো ইফ এলস, এটা এগুলো পরে শিখবো, এগুলো একটা করে স্টেটমেন্ট, এগুলো কিন্তু এক্সপ্রেশন নয়, এগুলো এক্সপ্রেশন, কারণ এগুলো গাণিতিক হিসাব হচ্ছে। ঠিক আছে, ইফ একটা স্টেটমেন্ট, তার মানে সমস্ত স্টেটমেন্ট কিন্তু এক্সপ্রেশন নয়, এগুলোও স্টেটমেন্ট বলা যায়। এগুলো সবই স্টেটমেন্ট, প্রথমত আগে বলে রাখি, এগুলো সব স্টেটমেন্ট একটা করে, তার মধ্যে বাছা বাছা এইগুলো হচ্ছে এক্সপ্রেশন। তার মানে সমস্ত স্টেটমেন্টই কিন্তু এক্সপ্রেশন নয়, কিন্তু সমস্ত এক্সপ্রেশনই এগুলোও স্টেটমেন্ট। ঠিক আছে, এগুলো দেখবে ইন্টারাক্টিভ মোড, নন ইন্টারাক্টিভ বা স্ক্রিপ্ট মোড সব পড়িয়েছি এগুলো তোমাদের। হ্যাঁ, এগুলো বইয়ে দেখে নেবে। আমি মোটামুটি একটা সামারি করার চেষ্টা করছি আমরা কি পড়েছি। ঠিক আছে, হ্যাঁ, আর একটা যেটা বলতে ভুলে গেলাম, এই যে দেখো, আমরা এই 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 যে দেখো, তোমাদের ইন্ডেন্টেশন নিয়ে বলেছে, দেখো ইন্ডেন্টেশন কিভাবে হয়, এটি ছবিটা দেখলে ইন্ডেন্টেশন বুঝে যাবে। তো একটুখানি কিভাবে লিখবে খাতায় পরীক্ষার সময় বা কোনো রকম ভাবে, সেই ভাষাগুলো একটুখানি পড়ে তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে বোঝার আর কিছু নেই, তোমাদের যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আর একটা জিনিস যেটা আমি দেখাতে চাইছিলাম তোমাদের, সেটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে, আমি কি পেরিয়ে গেলাম সেটা, মনে হয় না। প্রোগ্রাম কি করে রান করতে হয় সব এখানে আছে। হ্যাঁ, ইন্টারাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড, এগুলো তোমরা পড়লেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই যে ছবিটা তোমাদের একটা তুলে দেখিয়েছিলাম, যে কি করে বাইট কোড করতে হয়, তারপরে মেশিন কোড, এগুলো তোমরা সব পেয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়া, সোর্স কোড স্ক্যান করে, এটি ধীর গতির হয়। ইন্টারপ্রেটার ব্যাপারটা কি বলতো, ইন্টারপ্রেটার কম্পাইলারে তোমাদের বলেছিলাম মনে আছে, যে পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে স্ক্যান করে নেয়, যে কোনো কোনো সব নিয়ম অনুযায়ী ঠিকঠাক লিখেছে কিনা। ঠিক আছে, তারপরে ওটাকে কনভার্ট করে, হয় বাইট কোডে বা মেশিন কোডে। সিএ হলে মেশিন কোডে করে দেবে ডাইরেক্ট, আর পাইথন হলে বাইট কোডে করে দেবে। কিন্তু কম্পাইলারের প্রথম কাজটা হচ্ছে স্ক্যান করে নেওয়া পুরো। ঠিক আছে, এবং স্ক্যান করে নিয়ে, পুরোটাকে স্ক্যান করে নিয়ে কম্পাইলার পুরোটাকে স্ক্যান করে, ইন্টারপ্রেটার একটা করে লাইন স্ক্যান করে আর ওটাকে রান করে, আবার পরেরটা স্ক্যান করে আবার রান করে। এরম করে হতে পারে কি, যে 3 নম্বর লাইনে গিয়ে তোমাদের আম, দেখা গেল স্ক্যান করতে গিয়ে ভুল ধরা পড়লো, আগের দুটো রান করে গেছে। তো এটা হয় যখন ইন্টারপ্রেট করে, তখন সেই ইন্টারপ্রেটের হ্যাঁ, তো আমাকে একটু পজ করতে হয়েছিল রেকর্ডিং। আমরা যেটা ডিসকাস করছিলাম, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে, মানে
ধরো একটা লাইন প্রথমে ইন্টারপ্রেট করলো, মানে সেটা মেশিন কোডে নিয়ে গেল, মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে গিয়ে ওটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, ওখানে যদি লেখা থাকে যে এ ইকলস টু বি, তো এ ইকলস টু 5, তাহলে একটা মেমরি অ্যালোকেট করবে, দিয়ে তার মধ্যে 5 রাখবে, দিয়ে তার নাম এ দেবে। ঠিক আছে, তারপরে দেখা গেল পরের লাইনে আসবে বাইট কোডে এসে বললো বি ইকলস টু 6, সেই একই মেমরি অ্যালোকেট করে নাম দেবে বি, তার মধ্যে 6 রাখবে। এবং এর মাঝখানে যদি থার্ড লাইনে কোনো এরর থাকে, প্রথম থেকে জানতে পারবো না আমরা। ঠিক আছে, আমরা সেই মোমেন্টে জানতে পারবো যখন থার্ড লাইনটাকে ও ইন্টারপ্রেট করে মেশিন করে নিয়ে যাচ্ছে, দেখছে আরে এটা তো ভুল হয়ে আছে, তখন এরর থ্রো করবে, যে সিনট্যাক্স এরর বা কোনো এরর দিয়ে সেটা করবে। তো ইন্টারপ্রেটার নর্মালি তোমার লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে। কম্পাইলারের মতো একসঙ্গে পুরো কোডগুলোকে আগে চেক করে নিয়ে তারপরে সব ঠিক হলে একসঙ্গে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেরকম কিছু নয়। ঠিক আছে, বা পাইথনের ক্ষেত্রে বাইট কোডে কনভার্ট করেছে না, ইন্টারপ্রেটার একসঙ্গে চেক করে নিয়ে সব ঠিক হলে একবারে বাইট কোডে কনভার্ট করবে বা মেশিন কোডে কনভার্ট করবে। সেখানে ইন্টারপ্রেটার একটা লাইন পড়ে পড়ে সেটাকে কনভার্ট করবে, করে এক্সিকিউট করবে, এবং তারপরে পরের লাইনে যাবে সেটা একই কাজ করতে। ঠিক আছে, ওকে। এই যে কিওয়ার্ড আমরা বলেছিলাম যে 35খানা কিওয়ার্ড আছে, দেখো এখানে ইফ 35খানা নাম দিয়েছে, এগুলো পরবর্তীকালে তোমরা পড়বে, বুঝবে আস্তে আস্তে। ব্রেক, অ্যাজ, অ্যান্ড এগুলো কি রকম ভাবে হয়। হ্যাঁ, যে ইফ দেখো আগের দিন না দেখছিলে একটা প্রোগ্রামিং এ ইফ এলস ছিল, আমি দেখালাম যে ইফ এলস দিয়ে আমি ভেরিয়েবল নাম দিতে পারছি না, কারণ ওগুলো রিজার্ভড। ঠিক আছে, আচ্ছা, এই যে ভ্যারিয়েবলের নাম, আইডেন্টিফায়ারের একটা তো পার্ট। তো এই যে এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে, টোকেন বা লেক্সিক্যাল ইউনিট কি, তার মধ্যেই তোমার আইডেন্টিফায়ারটা কিওয়ার্ডটা এলো। কিওয়ার্ড মানে ছোট 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 এলিমেন্ট থাকে প্রোগ্রামের মধ্যে, যেগুলো তোমাকে নিয়ম মেনে লিখতে হয়, এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট গুলোকেই বলে টোকেন বা লেক্সিক্যাল। ইফ একটা এলিমেন্ট, তার নাম কি, তার নাম হচ্ছে কিওয়ার্ড এলিমেন্ট। ঠিক আছে, কিওয়ার্ড, লেক্সিক্যাল ইউনিট বা টোকেন। তো 5 রকমের টোকেন আছে। কি আছে? কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, লিটারাল আছে। লিটারাল মনে আছে? লিটারাল মানে কি বলছিলাম, যে হয় ভ্যালু 5 একটা লিটারাল, বা ওটাকে আবার অনেক সময় কি বলে, যে কনস্ট্যান্ট বলেছিলাম, দেখবে 2 নম্বর ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, অপারেটর আছে, ইকুয়ালস টু একটা অপারেটর, প্লাস মাইনাস এই সাইনগুলো এক একটা অপারেটর। পাংচুয়েটার, ইফ এর পরে একটা দেখবে কোলন দিয়েছিলাম, সেগুলোকে বলে। তো এরকম 5 রকম টোকেন আছে। ঠিক আছে, তার মধ্যে এই কিওয়ার্ড একটা, এগুলো একটু পড়লেই বুঝতে পেরে যাবে। দেখো, কিওয়ার্ড, অপারেটর, আইডেন্টিফায়ার্স, লিটারালস, পাংচুয়েটার, এগুলো পড়বে, বুঝে যাবে। তার মধ্যে আইডেন্টিফায়ার হচ্ছে ভ্যারিয়েবল, একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, ভ্যারিয়েবল এ বি সি, তার কি রকমের নাম হয় দেখো, তোমাকে বলেছিলাম। হ্যাঁ, এ টু জেড বা আন্ডারস্কোর, মনে পড়ছে? কেস সেন্সিটিভ হয় কিভাবে, এ ক্যাপিটালের ভ্যারিয়েবল স্মলের ভ্যারিয়েবলের থেকে আলাদা, কারণ তারা কেস সেন্সিটিভ, এটাকে কেস সেন্সিটিভ বলে। হ্যাঁ, এ এ বড় হাতের একটা আপার কেস বলে, এ ছোট হাতের কে লোয়ার কেস বলে, কেস সেন্সিটিভ। ঠিক আছে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। হ্যাঁ, ইফ আইডেন্টিফায়ার হবে না কখনো, কারণ ওটা একটা কিওয়ার্ড রিজার্ভ করা আছে, তাই না? তো দেখো এখানে ভ্যালিড ইনভ্যালিড আইডেন্টিফায়ার, লিটারাল ভ্যালু, প্রোগ্রামে যে ডেটা আইটেমের নির্দিষ্ট মান থাকে, ফিক্সড ভ্যালু, তাদের লিটারাল বা কনস্ট্যান্ট ভ্যালু বলে। এগুলো পড়লেই বুঝে যাবে, আমি যেভাবে পড়িয়েছি ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, লিটারাল কত রকমের হয় আমি এক্ষুনি তোমাদের বললাম, যে 5 বা 5.5, রাইট? তো বা আমরা ডাবল কোটের ভেতরে লিখছিলাম, সেগুলো স্ট্রিং। ঠিক আছে, ক্যারেক্টার, সেগুলো, এগুলো পরবর্তীকালে আরো আসবে, তখন তুমি এই জিনিসগুলো আরো সহজে ম্যাপ করে নিতে পারবে। এগুলো আপাতত একটু গো থ্রু করবে, তাহলে আপাতত সেইগুলোই করবে। এবং পরবর্তীকালে দেখবে স্ট্রিং নিয়ে নিউমেরিক আরো, মানে এ ইকলস টু 5 আর বি ইকলস টু 5.5, এই জিনিসগুলো আরো ভ্যারিয়েবলের মধ্যে কাজ করতে করতে, আরো প্রোগ্রামিং লিখতে লিখতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ভেরিয়েবল নিয়ে আবার ছোট্ট করে বলেছি, ভেরিয়েবলের নাম কি হয়, এগুলো সেম আমি যেগুলো পড়িয়েছি। ঠিক আছে, তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। দেখো, ভেরিয়েবলের এই যে তোমাদের পড়িয়েছিলাম যে কিভাবে মেমোরির মধ্যে, মনে আছে? এই যে দাঁড়াও, এইটা মনে আছে, এই মেমোরির মধ্যে কি রকম স্টোর হয়?
দেখো মোটামুটি একই রকম ভাবে এখানে সেটা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, তো ডাবল কোটের মধ্যে নাম লিখছে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, আর এগুলো নিউমেরিক ভেরিয়েবল, এটা ডেসিমাল পার্সেন্টেজ দিয়েছে, এগুলো এগুলো হ্যাঁ ফ্লোট, মনে আছে আমি বললাম ইন্ট ফ্লোট, হ্যাঁ 5.5 কে আমি ফ্লোট বলবো। ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট বলেছে যে কিভাবে ধরো এ ইকুয়ালস টু, এখানে মেমোরি আমরা যেরকম যেরকম পড়েছিলাম তোমাদের বললাম যে টেলিফোন নাম্বারের মতো দেখতে হয় মেমোরির অ্যাড্রেসগুলো, তার বদলে আমরা নাম দিয়ে অ্যাড্রেস করব, মানে এই 1010 জায়গায় আমি যদি এক্স বলি সুবিধা হয় না। ঠিক আছে, এবার একটা ছোট্ট নতুন জিনিস শেখাই যে পাইথনে কি হয়, একটা ভেরিয়েবল ধরো এ নিয়েছো, এর মধ্যে প্রথমে 10 রাখলে সে একটা মেমোরির মধ্যে অ্যাড করলো, ধরো মেমোরি 1 এর মধ্যে রাখলো, পরে গিয়ে এ এর মধ্যে 10টাকে না রেখে তুমি আবার লিখলে এ ইকুয়ালস টু 12, তার মেমোরি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো প্রত্যেক নতুন ভ্যালুর জন্য এর মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, এইটাই হচ্ছে মধ্য কথা। প্রত্যেক নতুন ভ্যালুর জন্য একটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি এখানে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই। এ ইকুয়ালস টু 10, 12 ধরো, এ দেখাচ্ছি কত আসছে 12 দেখাচ্ছে প্রিন্ট। এবার আইডি দিয়ে অ্যাড্রেস দেখা যায়, এ করলাম, দেখো এর নাম্বারটা কত দেখাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এ ইকুয়ালস টু আমি 15 করে দিলাম, মানে আগে 12 ছিল, এর মধ্যে এখন 15 রাখবে। ঠিক আছে, এ কত দেখাচ্ছে, আর তো 12 দেখাচ্ছে না, 15 দেখাচ্ছে। এবার আইডি দেখো, একই কাজ করছি কিন্তু অ্যাড্রেসটা দেখো চেঞ্জ হয়ে গেছে না, এটা অ্যাড্রেস দেখো চেঞ্জ হয়ে গেছে, এর অ্যাড্রেস আর নতুন নেই, দুটো আলাদা অ্যাড্রেসে একই ভ্যারিয়েবলের মধ্যে দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা অ্যাড্রেস হয়, এটা মোদ্দা কথা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এখানে এগুলো করে দেখিয়েছে। হ্যাঁ, তো আর ভ্যালু এল ভ্যালু পড়িয়েছি আগের দিন। ঠিক আছে, যে একটা আম, একটা এ ইকুয়ালস টু 10 এর আর ভ্যালু হচ্ছে এ, সরি এল ভ্যালু হচ্ছে এ আর আর ভ্যালু হচ্ছে 10, কিন্তু উল্টোটা হবে না, 10 ইকুয়ালস টু এ হবে না, মানে এল ভ্যালু কখনো লিটারাল বা কনস্ট্যান্ট হতে পারে না, এল ভ্যালু সবসময় একটা ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, কিন্তু আর ভ্যালু কিন্তু লিটারাল বা কনস্ট্যান্ট হতে পারে, তার সঙ্গে সঙ্গে দুটো ভ্যারিয়েবলের অপারেশনও হতে পারে। দেখো এখানে হচ্ছে এস ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক আছে, এটা পড়িয়েছিলাম, ডাইনামিক টাইপিং বলেছিলাম আগের দিন, আবারও বলছি, এই আজকেই বলেছি যে আমি যেরকম ভ্যালু একটা ভেরিয়েবলে দেবো সেই ভেরিয়েবলের টাইপ সেটা হয়ে যাবে, মানে স্ট্রিং টাইপের ভেরিয়েবল হবে। এইটা ধরো আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম এইখানে, এই যে নেম, রোল নাম্বার, পার্সেন্টেজ, নেম একটা ভ্যারিয়েবল নেম। ঠিক আছে, তার তার টাইপ কি, তার টাইপ হচ্ছে স্ট্রিং, কারণ ডাবল কোটের মধ্যে ভ্যালু লেখা আছে, ডাবল কোট হলে স্ট্রিং হয়ে যায়। রোল নাম্বার, তার টাইপ কি ইন্ট। পার্সেন্টেজ, তার টাইপ কি 77.8। কিরকম দেখো, আমি এখানেই দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কি আগে কি কোনো লিখছি যে এটা কি টাইপের হবে, কিন্তু নিজে থেকেই হয়ে যাচ্ছে দেখো, SUVAJIT। ঠিক আছে, হলো, এবার নেম দিচ্ছি, কি আসছে, শুভজিৎ আসছে। এবার টাইপ নেম, কি দেখাচ্ছে, STR, স্ট্রিং, স্ট্রিং টাইপের, আমি কিন্তু লিখিনি, এগুলো নিজে থেকেই দিচ্ছে। ঠিক আছে, A ইকুয়ালস টু 2, এ কে কি দেখাচ্ছে, টাইপ এ, কি দিচ্ছে ইন্ট। হ্যাঁ, পার্সেন্টেজ ইকুয়ালস টু 75.5, দেখাচ্ছে 75.5, টাইপ কি দেখাচ্ছে, ফ্লোট দেখাচ্ছে না, কিন্তু সি প্রোগ্রামিং এ তোমাকে দেখালাম আগে লিখে দিতে হয় এগুলো, দেখো ইন্ট লিখে দিচ্ছি, আমি যদি করতে চাই ফ্লোট এক্স ইকুয়ালস টু 25.5, এটা লিখে দিতে হবে, না হলে ও নেবে না, এরার দেবে।
ঠিক আছে? তো এই রকম ভাবে লিখতে হয় না পাইথনে। পাইথনে নিজে থেকেই কি রকমের ভ্যালু আমি স্টোর করছি একটা মেমোরির মধ্যে, সেই অনুযায়ী ওই ভেরিয়েবলটার নাম টাইপ ডিসাইডেড হয়ে যায়। ঠিক আছে? কমেন্ট বলেছিলাম, হ্যাশ সিম্বল দিয়ে প্রোগ্রাম কোড বুঝতে সাহায্য করে, ডকুমেন্টেশনে সাহায্য করে। কোড বুঝতে সাহায্য করে মানে তুমি লিখে দিলে তোমার অন্য একজন বন্ধু তুমি পড়ছে তোমার কোডটা, তোমার ওপরের লেখাগুলো দেখে সে বুঝতে পারছে তুমি তলার কোডগুলো কি কারণে লিখেছো, যে তুমি দুটো নাম্বারের যোগ করছি সেই জন্য প্রোগ্রামটা লিখেছি, বা আমি দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় সেটার জন্য এই প্রোগ্রামটা করেছি, সেই রকম। বা বেশি কিছু লিখতে হলে মাল্টি লাইন কোড লিখবে। মাল্টি লাইন কোড লিখতে গেলে কি করে করতে হয় দেখেছো, এই যে আগের দিন বলেছিলাম যে ট্রিপল কোড, হয় ডাবল কোড দিয়ে করবে তিনখানা, বা সিঙ্গেল কোড দিয়ে করবে। ঠিক আছে? তো এই আজকে আমাদের বলতে পারো যে আম, আম, ছিল। আশা করি তোমরা মোটামুটি সবকিছু একটা আম, নিয়ে আসতে পেরেছো সামারি করে আজকের পড়াটার মাধ্যমে, যে আমরা কি কি করলাম এর আগের দিন ধরে, দুদিন ধরে আমরা বা দুটো সেশন ধরে কি কি আমরা শিখেছি। হ্যাঁ, তো এইটা একটা সামারি ছিল। তো তোমরা একটা সারাংশ ধরনের তোমরা এই প্রোগ্রাম এই পার্টিকুলার সেশনটা ধরো তোমার পরীক্ষার সময় তুমি পুরোটা না পড়ে তুমি এইটুকুনি পুরোটা সবকটা সেশন না শুনে তুমি যদি চাও যে আজকেরটা কুইক একটু শুনে নেবে, শুনে নিয়ে পরীক্ষা দিতে যাবে, সহজেই পারো করতে সেটা। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের জন্য আপাতত এতটাই থাক। আর আমরা পরের চ্যাপ্টার আরম্ভ করব। প্রশ্ন উত্তর যদি কোনো জায়গা থেকে খুঁজে পাই আমি সেগুলো আবার আলাদাভাবে পড়াবো। ঠিক আছে? আপাতত আমরা শুধুমাত্র চ্যাপ্টারটাকে কভার করে দিয়েছি, প্রথম চ্যাপ্টারটাকে। ঠিক আছে? তো পরে আমরা পরের চ্যাপ্টারে যা আছে সেটাকে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আর তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি খুব একটা বলি না এরকম ভাবে, তোমার যদি ভালো লাগে তুমি নিজে থেকেই করবে। তাও বলছি, তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও যাতে আমারও হেল্প হয়, যাতে আরো লোক আমার, আরো স্টুডেন্টস বা গার্ডিয়ানরা জানতে পারে আমার চ্যানেলের ব্যাপারে। আহ, কারণ এর আগে বলেছি যে দুটো ভার্সন থাকবে, একটা ফ্রি ভার্সন একটা পেড ভার্সন। যত পেড ভার্সন হবে আমি তত বেশি ফোকাস করতে পারবো এই পার্টিকুলার কাজটার দিকে, খুব স্বাভাবিকভাবেই। তো তোমরা সেটা এবং খুব তাড়াতাড়ি সেই পেড ভার্সনের ব্যাপারটা জানাবো। দেখা যাক। আহ, তো ঠিক আছে, আপাতত এতটাই থাক। আমরা পরের চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব, পরের সেশন। ঠিক আছে? টেক কেয়ার, গুড বাই।